সন্ধ্যার আকাশে নেমেছে ঝুম বৃষ্টি, চাঁদবিহীন আকাশে টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চলেছে ব্যস্ত নগরীর মানুষগুলো ব্যস্ত। কেউ বা রেইনকোট গায়ে জড়িয়েছে, আবার কেউ বা বৃষ্টির পানি মেখে নিত্য দিনের বাজার করছে ফুটপাত থেকে। মূলত ঢাকা শহরকে একটি কোলাহলময় যান্ত্রিক শহর কিংবা ব্যস্ত নগরী বলা হয়। এখানে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, মানুষের কর্মব্যস্ততা সর্বদা থাকে। ঘনবসতির সঙ্গে গাড়ির যানজটের ব্যাপারটাও বেশ দেখা যায় এই নগরীকে কেন্দ্র করে। সন্ধ্যার ঝুম বৃষ্টিতে হুট তোলা রিকশা টিং টিং শব্দ করে চলে যাচ্ছে এই পথ থেকে ওই পথে। মারিদ এমন এক সন্ধ্যায় বাইক থামালো পুরনো ঢাকার চেনা পরিচিত গলিতে। ততক্ষণে বৃষ্টিতে ভিজে দুপুরে পরা আকাশি রঙের শার্টটা পিঠে লেপ্টে আছে। বৃষ্টি মাথায় নিয়ে সে দাঁড়ালো ছোটোখাটো একটি চায়ের দোকানের ছাউনির নিচে। গায়ে ভেজা শার্টটি হালকা ছেড়ে আশেপাশে বৃষ্টিময় পরিবেশটা দেখে কপাল কুঁচকালো। গরম গরম চা অর্ডার করে দৃষ্টি উঁচিয়ে তাকালো মেঘলা আকাশের দিকে। গুমর গুমর শব্দে যেন আকাশের বাঁধ ভাঙা গর্জন। কবে যে এই বৃষ্টি থামবে কে জানে। মারিদের আজ একটু হাসপাতালে যাওয়ার কথা ছিল দাদাভাইকে দেখতে। দুপুরের পর থেকে সে ব্যস্ত থাকায় তার আর হাসপাতালে যাওয়ার সময় হয়নি। এর মধ্যে পরিবারের প্রায় সকলের ফোন এসেছে সে কখন যাবে সেই নিয়ে। কিন্তু আকাশের যা অবস্থা, মনে হয় না এই বৃষ্টি সকালের আগে থামবে। বৃষ্টি হলে আবার ঢাকার রাস্তায় চলাফেরা মুশকিল। রাস্তায় হাঁটু সমান পানি জমে একাকার অবস্থা। তখন মানুষের যাতায়াত করা শুধু মুশকিলই নয়, দুষ্কর হয়ে পড়ে। আল্লাহ জানে এই তেষ্টা যে কবে ঠিক হবে। মারিদ বিরক্তি নিয়ে পকেট থেকে টিস্যু বের করে নিজের ভেজা মুখ মুছতে মুছতে তার পকেটের ফোনটি বেজে উঠল। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করল না। সে জানে এই অসময়ে তার পরিবার থেকে কলটা আসবে, তাই সে ফোন রিসিভ করল না। বরং অবহেলায় কল বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে গেল। ততক্ষণে দোকানি লোকটা মারিদের হাতে চায়ের কাপটি এগিয়ে দিতে সে হাত বাড়িয়ে কাপটি হাতে নিল। ঠিক তখন আবারও তার পকেটে ফোনটি বেজে উঠল। পরপর দুইবার রিং হতে মারিদ এক হাতে মাটির কাপটি চেপে অপর হাতে পকেট থেকে ফোন বের করে দেখতে পেল রিফাতের নামটি ভাসছে তার ফোনের স্ক্রিনে। মারিদ ফোনে ব্লুটুথ কানেক্ট করে ফোনটি আবার পকেটে ঢোকাতে ঢোকাতে কল রিসিভ করে বলল, বল। বল মানে? কই তুই? পুরান ঢাকায় আছি। ওইখানে কি করিস? এসেছিলাম একটা কাজে। তুই বল। আমি কি বলবো? তোর না হাসপাতালে আসার কথা ছিল, এখনও আসলি না কেন? বৃষ্টিতে আটকা পড়েছি, বৃষ্টি থামলে সরাসরি হাসপাতালেই যাব। বৃষ্টিতে আটকা পড়েছিস মানে? তোর গাড়ি কই? গাড়ি নিয়ে আসেনি, বাইকে এসেছি। গাড়ি ছেড়ে বাইক হঠাৎ কেন? মেয়েলি চক্কর নাকি মামা? প্রেমিকা আছে সঙ্গে? তোর মাথা, ফোন ডাক। কানের ব্লুটুথ চিপে রিফাতের কলটি তৎক্ষণাৎ কেটে দিতে কয়েক সেকেন্ড মাঝে পুনরায় ফোনটি একই দমে বেজে ওঠায় মারিদ খানিকটা বিরক্ত হলো। পকেট থেকে ফোন না বের করে চায়ের কাপে চুমুক দিতে দিতে কানের ব্লুটুথ চেপে কলটি রিসিভ করলো। পুনরায় রিফাত কল করেছে ভেবে মারিদ সেইভাবেই বলল, বল। আসসালামু আলাইকুম। মেয়েলি রিনরিনে কণ্ঠের সালাম শুনে মারিদ কপাল কুঁচকালো। চায়ের কাপে চুমুক দিতে দিতে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ব্যবসায়িক সাহেব? আমি ব্যবসায়িক আপনি কিভাবে জানেন? আবার ভুলে গেলেন? দুপুরে তো আপনি নিজেই বলেছিলেন আপনি ব্যবসায়িক মানুষ, হিসাবে বেশ পাকা, মনে নেই? ও। মারিদকে উদাস গলায় উত্তর করে দেখে ফোনের ওপাশের মেয়েটি মারিদকে শোধালো, কি মন খারাপ নাকি? না। ফোনে ঝুমঝুম বৃষ্টির শব্দ পেয়ে মেয়েটি আবারও মারিদকে প্রশ্ন করে বসল, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি পছন্দ না? না। কোথায় আছেন? একটা দোকানের ছাউনির নিচে। তাহলে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে বিরক্ত হচ্ছেন নিশ্চয়ই? মারিদের সম্মতিতে ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি জানি বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়, তারপরেও বলবো ঝুম বৃষ্টিতে ধোঁয়া ওড়ানো গরম গরম চা হাতে নিন। গরম চায়ের সঙ্গে ঝুম বৃষ্টি দেখার মজাই আলাদা।
আর সঙ্গী হিসাবে যদি আমার মতো একজন কথাপটু মানুষ পান, তাহলে তো কোনো কথাই নেই, 2 মিনিটে আপনার মুড ঘুরে যাবে। সবাই আমাকে বলে আমি নাকি দারুণ কথা বলতে পারি। আমার কিন্তু বিশ্বাস করতে পারেন আমাকে। আমার সঙ্গে আপনি কিন্তু বিরক্ত হবেন না। ফোনের ওপাশের মানুষটিকে মারিদ জানে না, আর না তার জানার আগ্রহ আছে, কিন্তু মেয়েটির গুছানো কথা আর প্রাণোচ্ছল কণ্ঠে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা। প্রথমে মারিদ কথা বলতে বিরক্ত হলেও অদ্ভুতভাবে তারও এখন ভালো লাগছে এই উচ্ছল কণ্ঠের কথাগুলো শুনতে। নীরব সম্মতিতে মারিদ ধোয়া ওড়ানো গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকালো ঝুম বৃষ্টির দিকে। বৃষ্টির প্রতি তার ভালো লাগা খারাপ লাগা কাজ না করলেও সে এই মুহূর্তে আপাতত বৃষ্টির প্রতি কোনো বিরক্তিভাব অনুভব করছে না, বরং এই বৃষ্টি মাঝে সেই উচ্ছল কণ্ঠের মেয়েটির সম্পর্কে জানতে চেয়ে বলল, আমরা কি পরিচিত কেউ মিস? না। তাহলে আমার নাম্বার কোথায় পেলেন? পেয়েছি একভাবে। কিভাবে? আপাতত পরিচয় দিতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে আমাকে বসন্তের অতিথি ভাগী ধরে নিন। বসন্ত চলে গেলে আমিও চলে যাব। মেয়েটির কথাগুলো কেমন অদ্ভুত আর রহস্যময় শোনালো মারিদের নিকট। সে কপাল কুঁচকালো, পাল্টা প্রশ্ন করে বসল, তার মানে ফাঁদে ফেলতে এসেছেন নাকি? পোষ মানাতে পারলে থেকে যেতে পারি। মারিউদ হাসল। অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে গেল মনে। কথা বলবে না করেও মারিদ বৃষ্টি মাথায় নিয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ফোন আলাপ করল। মেয়েটি সত্যিই দারুণ কথা বলতে পারে, তবে মারিদ কথা বলছে কম, শুনছে বেশি। মাঝে মধ্যে তার ঠোঁটের কোণে একটু আধটু মিষ্টির হাসির রেখা দেখা গেছে। এই যা, যে মারিদ আলতাফ অহেতুক কিছু পছন্দ করে না, সেই মারিদ আজ ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে অহেতুক 6টা ধোয়া ওড়ানো গরম চা পান করল। বৃষ্টি পছন্দ না, অথচ বারবার অহেতুক বৃষ্টির দিকে তাকিয়ে রইল। এই যে সে এতগুলো অহেতুক কাজ করল, সেটা তার বোধগম্য হলো ফোন আলাপের পর। কল কেটে যেতেই মারিদ চায়ের বিল মিটিয়ে বাইক টানলো হাসপাতালের উদ্দেশ্যে। চলন্ত বাইকে তার হঠাৎ ধারণা হলো সে এতক্ষণ একটা অপরিচিত মেয়ের সঙ্গে এত কথা কেন বলল? কী জন্য? একটা মেয়ে কথা বলতে চাইলেই তার কথা বলতে হবে? আশ্চর্য! সে মেয়েটির সঙ্গে কথা না বলে বরং কষে একটা ধমক লাগালেই মেয়েটি তাকে আর নেক্সট টাইমের কল করার সাহস পেত না। মারিদ নিজের কাজে নিজেই বিরক্ত। চলন্ত বাইক চালিয়ে ভাবল, নেক্সট টাইম মেয়েটি ফোন করলেও সে ধরবে না, আর যদি কল রিসিভও করে তাহলে অপরিচিত মেয়েটিকে জোর গলায় ধমক লাগাবে। অহেতুক তাকে ফোন করে ডিস্টার্ব না করলে সেটাও করবে। মারিদ চিন্তা করলো এক, অথচ সে কাজই করলো আর এক। দেখা যেত যখনই মেয়েটি কল তার ফোনে আসতো, সে না চাইতেও কেমন করে জানি সেই কল রিসিভ করে কথা বলতো। মূলত মেয়েটির কথায় অদ্ভুত জাদু আছে, যা মুহূর্তে মারিদের মন ভালো করতে সক্ষম। প্রথমে অল্প অল্প ফোনালাপে দুজনে খাদ্য হলেও মাস করাতে দুজনের ফোনালাপের সময় দীর্ঘ হলো। মিনিট পেরিয়ে ঘন্টার পর ঘন্টা কথা হয়। যে মারিদের ব্যস্ততায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, সেই মারিদ শত ব্যস্ততার ফাঁকে ফাঁকে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে দেখা গেল। যেন অপরিচিত মেয়েটির কণ্ঠে সে দিন দিন আসক্ত হয়ে পড়ছিল। শুধু যে মারিদ ফোনালাপে আসক্ত হয়ে পড়েছে বিষয়টা এমন না, অপর পাশের মানুষটিও মাঝেও সেম ব্যাকুলতা দেখা গেল দিনকে দিন। 3 মাস পর রাত প্রায় 2:40, অন্ধকার আকাশে অসংখ্য তারার মেলা। মারিদ বাড়ির ছাদে দাঁড়িয়ে ফোনালাপে মজে। ঢাকা গুলশান 2 নম্বর সেক্টরে তাদের বাড়ি। আবাসিক এলাকা হয় বেশ শান্ত পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলো চোখে পড়ে। এই এলাকায় শৌখিন আর শিল্পপতিদের বসবাস, সেই জন্য এখানকার পরিবেশও বেশ শান্ত। ঢাকার অন্যান্য অঞ্চল থেকে মারিদ নিস্তব্ধ পরিবেশটা দেখতে দেখতে ভেজা চুলে হাত বোলালো। মাত্রই গোসল সেরেছে সে। গায়ে কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি শার্ট পরেছে। শক্ত পোক্ত বলিষ্ঠ দেহে সাদা টি শার্টটা যেন শরীর কামড়ে রয়েছে। মারিদের সারা দিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরেছে রাত 1টার পর। এত রাতে না ঘুমিয়ে
গোসল সেরে ছাদে উঠেছে ফোন আলাপ করতে। যত রাতই হোক ফোন আলাপ না করলে ঘুম হয় না তার। সারা দিনের ব্যস্ততার পর একটু ফোন আলাপ করে ঘুমোতে পারলে যেন শান্তি লাগে, নয়তো মন ছটফটে অস্বস্তিতে সারা রাত ঘুম হয় না তার। মারিদ জানে প্রকাশ না করলে ফোনের অপর পাশের মানুষটিও সেম অবস্থা হয়। সারা রাত ভোর তাকে একটি কলের অপেক্ষায় বসে থাকতে হয়, নয়তো তার কল করার সাথে সাথে কি কলটি রিসিভ হতো? মারিদ পকেটে 2 হাত গুজে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটছে ধীর গতিতে। তাকে দেখে যে কেউ বলে দেবে যে সে বিশেষ ফোনালাপে ব্যস্ত। তক্ষণই শোনালো মেয়েলি কণ্ঠ। মারিদকে কথায় কথায় বলল, আপনি জানেন মানুষ দুনিয়াদারিতে সবচাইতে বেশি কিসের মায়ায় পড়ে? ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বসিত কণ্ঠে কথাটা শুনে মারিদ সাবলীলভাবে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করল, কিসের? কথার। তাই? মানুষ দুনিয়াতে সবচাইতে বেশি কথার মায়ায় পড়ে। একটা মানুষকে কথা দিয়ে আপনি সারাক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন। যার কথায় আমরা যতটা অ্যাট্রাকটিভ ফিল করি, আমরা তার মায়ায় ঠিক ততটাই সহজে পড়ে যাই। এই জন্য দেখবেন সম্পর্কের শুরুতে মানুষ দিন রাত এক করে একে অপরের সঙ্গে সারাক্ষণ কথা বলে, কিন্তু যখন মানুষ কথার আকর্ষণ হারিয়ে ফেলে তখন সেই মানুষের ব্যস্ততার বাহানা শুরু হয়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে মানুষ ব্যক্তির প্রেমে না পড়ে তার কথার প্রেমে পড়ে বলে হয়। এই জন্য একটা সময় পর সম্পর্কগুলো টক্সিক হয়ে যায়। মেয়েলি কণ্ঠ কথাগুলো শুনে ছোট ছোট পা ফেলে ছাদে হাঁটতে হাঁটতে এক কথায় মারিদও বলে উঠল, তাহলে আমাদের সম্পর্কটা মেনে না হয় কখনো টক্সিক হবে? আমি দুজনই ম্যাচিওর, টক্সিক হওয়ার নো চান্স। মারিদের কথা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ গেল ফোনের ওপাশে। মারিদের কথা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ শোনা গেল ফোনের ওপাশের মেয়েলি রিনরিনে গলার স্বর, আমরা কি সম্পর্কে আছি ব্যবসায়িক সাহেব? কথায় কথায় মারিদ কি যেন বলে ফেলেছে, সেটা অনুভব হতেই অস্বস্তিতে সে এদিক ওদিক তাকাতে বিড়বিড় করে আওড়ালো, শিট। তারপরে দুজনে নিশ্চুপ ভঙ্গিতে কাটালো কিছুক্ষণ। মারিদের 30 বছরের জীবনে যেন এই অচেনা অস্বস্তিকর অনুভূতিগুলো এই প্রথম। সে ছোটবেলা থেকেই পড়াশোনা পাশাপাশি পারিবারিক ব্যবসায় যোগ করেছিল। যখন তার 14 বছর বয়স, বংশের বড় ছেলে হওয়ায় বাপ চাচাদের পারিবারিক ব্যবসায় সহজে জড়িয়ে যায়। তার বাপ চাচারাও চাইতো মারিদ তাদের ব্যবসাটা শিখুক, বুঝুক। পড়াশোনা করে তাদের বংশের কেউ অন্যের অধীনে চাকরি বাকরি করার মন মানসিকতা নেই। সৈয়দ বংশের নাম ডাক সবসময় বজায় থাকুক, এই জন্য মারিদের বাপ চাচারাও মারিদকে ব্যবসায়িক ছোট থেকে শেখানোর চেষ্টা করত। মারিদ তখন শিখলে পড়ত, তখন থেকেই মারিদকে নিয়ে তাদের পারিবারিক সব ব্যবসায়িক আড়তে যেত তার বাবা চাচারা। প্রথমে তাকে দিয়ে ব্যবসায়িক ছোট ছোট হিসাব করাতো, তারপরে বড় বড় মোটা অঙ্কের টাকার হিসাবের দায়িত্ব পড়ত মারিদের কাঁধে। ম্যানেজার আগে থেকেই হিসেব করে রাখলেও মারিদের বাপ চাচারা মারিদকে নিয়ে পুনরায় সেই একই হিসাব করত, শুধু তাকে ব্যবসায়িক লাইনটা শেখানোর জন্য। এইভাবেই মারিদ তাদের পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়ে তার যখন 14 বছর বয়স তখন থেকে। তারপরে কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার 2য় বছর থেকে সে তাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা আলাদা ব্যবসা দাঁড় করালো। সেখানেও অবশ্য তার বাপ চাচারা ব্যাপক সাহায্য করেছিল। ততদিনে মারিদও একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছিল। সেই জন্য খুব সহজে বছর ঘুরতে না ঘুরতেই তার ব্যবসাটাও সফলতার সাথে দাঁড় করিয়ে ফেলল। তারপর থেকে মারিদকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। এক ব্যবসার টাকা দিয়ে আরেকটা ব্যবসা বাড়িয়েছে। বলতে গেলে আছে অত্র এলাকার সফল ব্যবসায়ীদের মধ্যে একজন।
তার মতো একজন দক্ষ ব্যবসায়ী হয়ে অচেনা অজানা একটা ফোন কলে আটকে দিন রাত এক করে যখন তখন কথা বলাটা সত্যি বোকামি। এই যে সে সারা দিন কত ব্যস্ত ছিল, ক্লান্তিতে তার শরীরটা ছেড়ে দিচ্ছে একটু বিশ্রাম নিতে কিংবা ঘুমানোর জন্য। এত ক্লান্ত থাকা সত্ত্বেও মারিদের ঘুমোতে ইচ্ছা করছে না, শুধু তার মন আটকে আছে সেই অজানা মানুষটার ফোন কলের জন্য। সত্যি বলতে মারি তো বিশ্বাস করে দুনিয়াতে মানুষ সবচাইতে বেশি কার কথায় মায়ায় জড়ায়, কথা থেকে সব কিছু শুরু কিংবা শেষ হয়। এই যে মারিদের চোখের মারিদের মতন একজন শক্ত মানসিকতার ছেলেও অচেনা একজনের মায়ায় জড়িয়ে রাতের ঘুম নষ্ট করে রাত জাগা পাখি হয়ে কথা বলছে। অথচ সকাল 7টার দিকে তার কনস্ট্রাকশনের সাইটে যেতে হবে কাজের গতি দেখতে। বছরখানেক সময় হলো সে রিয়েল এস্টেটে ব্যবসা শুরু করেছে। জমি কিনে সেখানে বড় বড় ভবনের প্রজেক্ট তৈরি করছে। ভবন নির্মাণের শেষে সেগুলো ফ্ল্যাট হিসেবে বিক্রি করবে। কিন্তু বেশ কিছুদিন ধরে তার কানে খবর এসেছে কনস্ট্রাকশন সাইট থেকে রড সিমেন্টের বস্তা চুরি হচ্ছে। আর সেটার তদারকি করতে মারিদের ম্যানেজার সহ পুরো নিয়ে যাওয়ার কথা ছিল। অথচ মারিদ এত রাত অবধি জেগে আছে শুনলে সে সকালে ঠিক সময় উঠতে পারবে না কিনা তাও জানা নেই। আবার ফোনটা কেটে দিয়ে দিল। অথচ মারিদ এত রাত অবধি জেগে আছে যে সকালে ঠিক সময়ে উঠতে পারবে কিনা তাও জানা নেই। আবার ফোনটা কেটে দিতেও ইচ্ছে হচ্ছে না তার। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই তক্ষুনি শোনা গেল ফোনের ওপাশে মেয়েলি কণ্ঠস্বর। মেয়েটি বেশ দৃঢ়ভাবেই বলতে লাগলো, আপনি আমার দেখা এক চমৎকার ব্যক্তিত্বের পুরুষ ব্যবসায়ী সাহেব। আমার চোখে সব পুরুষ চমৎকার ব্যক্তিত্বের নয়, কিন্তু পুরুষকে আমি ভীষণ ঘৃণা করি। তবে আপনার জায়গাটা আমার জীবনে অন্যতম। আপনাকে আমি ভীষণ সম্মান করি। আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠতর পুরুষ আপনি। মেয়েটির কথায় মারিদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে বলল, আর প্রথমটাকে? আমার বাবা। কোনো মেয়ের জীবনে তার বাবার পরের স্থান নেওয়াটা সহজ ব্যাপার নয়। সব মেয়েরাই তার বাবার রাজকন্যা হয়। একজন বাবা তার মেয়েকে যতটা আদর করে আর সম্মানে রাখে সেটা কখনো দ্বিতীয় কোনো পুরুষ পারে না। আর যে পুরুষগুলো সেটা করতে পারে তখন মারিদের মতো করে তাদেরও হয়তো ঠিক একাই আসনে বসানো হয় শ্রেষ্ঠ পুরুষের জায়গায়। মারিদ কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীর স্থিরভাবে বলল, এত সম্মান দিয়েছে কে? এত সম্মান যে দিচ্ছেন পরে হারিয়ে যাবেন না তো? আপনি রেখে দিতে পারলে আমি থেকে যেতে পারি। কিন্তু আমি মূর্খ নই। ভেবে চিনতে উত্তর দিয়েন। আমি হাল রেখে দিলে ছেড়ে যাওয়ার অপশন পাবেন না। কিন্তু ভয় দেখাচ্ছেন? সত্যিটা জানাচ্ছি। আমাকে দেখতে সহজ সরল দেখালেও আমি কিন্তু বোকামি টাইপের মানুষ। আমাকে কেউ 1 আঙুল দেখালে আমি তাকে 10 আঙুল দেখাই। আপনি যদি ভাবেন আমাকে পাগল বানিয়ে বসন্তের অতিথি পাখি হয়ে হারিয়ে যাবেন, তাহলে বলবো আপনি ভুল ধারণা নিয়ে আছেন। আমি তুলসী পাতা নই, তামাক পাতা। আমাকে যত জ্বালাবেন তত আপনি নিজেও পড়বেন মিস। মারিদের কথায় মেয়েলি কণ্ঠে রিনরিনিয়ে হাসির শব্দ শোনা গেল। মেয়েটি মজার ছলে বলল, আপনাকে জ্বালানোর জন্য হলেও একবার হারিয়ে যেতে হবে দেখছি। মেয়েটির কথাগুলো কেমন পছন্দ হলো না মারিদের। খানিকটা অসন্তুষ্ট হয়ে জেদি গলায় মারিদ বলল, এই কাজ ভুলেও করতে আসবেন না মিস। আমি কিন্তু ভালো মানুষ না। মারিদকে রেগে যেতে দেখে মেয়েটি ফের হাসল। মিষ্টি স্বরে বলল, আপনি রাগ করতেও পারেন। মারিদ হাঁটতে হাঁটতে ছাদের কোনায় দাঁড়াতে বলল, আমি অনেক কিছুই করতে পারি মিস। সামনে নেমে এলে বুঝতে পারবেন। এখন বলেন, আপনি সামনে নামবেন কবে নিজের পরিচয় দেবেন? মারিদ পরিচয় জানালে নিজের ফোনের ওপাশের মেয়েটি একইভাবে বলল, আমি তো আপনাকে চিনি না, তাহলে আর কি চাই? মেয়েটির কথায় মারিদ সেইভাবে উত্তর দিয়ে বলল, আপনার একা চিনলে তো আর চলবে না মিস। আমারও তো আপনাকে চিনতে হবে, তাই না? আমরা 3 মাস যাবৎ কথা বলছি, অথচ আমি এখনও আপনার নামটা জানি না।
আপনার ফ্যান্টাসির জন্য এইভাবে আর কত দিন অপরিচিত হয়ে থাকব? এবার অন্তত আপনার উচিত আমাকে পরিচয়টা দিয়ে দেওয়া। পরিচয় দিলে তো তোমরা আর অপরিচিত থাকবে না, অপরিচিত হয়ে যাবে। তখন আপনার মাঝে আমাকে নিয়ে আর এত ফ্যান্টাসি কাজ করবে না। সেজন্য আমি চাই আপনার অপরিচিতদের কেউ হয়ে থাকতে। প্লিজ থাকুন না এইভাবে। আমার আপনার সাথে অপরিচিত হয়ে কথা বলতেই ভালো লাগে। মেয়েটির মিষ্টি স্বরের অনুরোধে মারিদ নরম সুরে আবদার জানিয়ে বলল, তাহলে আপনার আমার জীবনে অপরিচিত হয়ে থাকার সময়সীমা বেঁধে দিন মিস। আমার ধৈর্য মনে হয় দিন দিন কমে আসছে। আজকাল আমার ভাবনা জুড়ে আপনার বিচরণ হয়, তাই আমি চাচ্ছি আমরা পরিচিত হতে। সম্পর্কে ফ্যান্টাসি কমে গেলেও কিন্তু সম্পর্কের সুন্দর একটা নাম থাকবে মিস। মারিদের কথায় মেয়েটিও তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই আমরা পরিচিত হব। শুধু নামের না, মানুষটারও সাক্ষাৎ হবে। অপেক্ষায় রইলাম মিস। তারপরে দুইজন নিশ্চুপ। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি আবার বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। জি। মারিদের সম্মতিতে মেয়েটিকে রয়ে শুয়ে বলতে লাগলো, প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে পারে, তারপরেও ধরুন আপনার ভাবনা অনুযায়ী আমাকে বাস্তবে মিল পেলেন না। বাস্তবে আমি মানুষটা খুব কুৎসিত এবং কালো, তখন কি করবেন? চেহারা দেখে অবহেলায় ছুঁড়ে ফেলবেন নাকি আগলে নেবেন, কোনটা? ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠের কথাগুলো বেশ অদ্ভুত লাগলো মারিদের কাছে। আপনার কথাগুলো এখন টিনেজারের মতন শোনাচ্ছে মিস অপরিচিতা। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠে কেমন নমনীয়তা আর উদাসীনতা শোনা গেল। মেয়েটি উদাস গলায় বলল, আমি তো টিনেজারই এবং খুব কুৎসিত, কালো একটা মেয়ে। কালো বলে আপনিও অবহেলা করবেন না তো পরে? মারিদ ছাদের রেলিংয়ে কোমর ঠেকিয়ে তাকালো দূর আকাশে। শেষ রাতে স্নিগ্ধ ফুরফুরে বাতাসে শরীর ঠান্ডা হয়ে এসেছে। মারিদ শীতল কণ্ঠে উত্তর দিয়ে বলল, আমি ব্যবসায়িক মানুষ হতে পারি হয়তো, হিসাবে বেশ দক্ষ, তবে আপনাকে নিয়ে কতটা এখনও এতটা গভীরে ভাবিনি। ব্যক্তি হিসাবে আমার আপনার সঙ্গ ভালোই লাগে, তাই কথা বলি। এবার আপনি মোটা নাকি কালো, প্রতিচ্ছবি নাকি লম্বা, সেটা কখনো ভেবে দেখিনি। তাই আমার কাছে ব্যক্তি হিসাবে আপনি ম্যাটার করেন, আপনার বাহ্যিক চাকচিক্য নয়। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি মারিদের হাইট জানতে চেয়ে বলল, আচ্ছা, আপনার হাইট কত? 6 ফিট 1 ইঞ্চি। আমার 5 ফিট 2 ইঞ্চি। মেয়েটির কথায় মারিদ সাবলীল গলায় শুধালো, আপনি মনে হয় আমার বুক বরাবর হবেন, রাইট? হতে পারি, তবে আপনার থেকে আমাকে হাইটে অনেক ছোট দেখাবে। মারিদ কথায় কথায় চট করে বলে ফেলল, ছোট দেখালে সমস্যা নেই, বরং আমার ছোট বউই পছন্দ। আমার বুকে মাথা পেতে চট করে মনের কথাগুলো পড়ে ফেলতে পারবেন আপনি। মারিদের কথায় যেন ফোনের ওপাশের মেয়েটি বেশ অবাক হয়ে গেল। হতবাক কণ্ঠে মেয়েটি তৎক্ষণাৎ মারিদকে শুধালো, বউ? মারিদ বুঝল সে আবারও কথায় কথায় ভুল কিছু বলে ফেলেছে। সম্পর্কে জড়ানোর আগেই মেয়েটিকে তার বউয়ের জায়গা দিয়ে ফেলেছে। বিষয়টি বুঝতে পেরে সে অস্বস্তি বোধ করল। গুমোট পরিবেশে সে আবারও বিড়বিড় করে বলল, শিট এগেইন। এমন নয় যে মারিদ নিজে থেকে এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে দুজনের জন্য, বরং মারিদের ধারণা অনুযায়ী যেখানে তীব্র অনুভূতি হয় সেখানে এমন টুকটাক ভুল কিছু এমনিতেই নিজ সম্বোধনে বেরিয়ে আসে। ফোনের ওপাশের মানুষটি তাকে এত গুরুত্ব দিচ্ছে বলেই তার ভিতরকার সত্তায় উতলা বাতাস বইছে। সে বাতাসের জোয়ারে সে এসব ভুলভাল বলছে, নয়তো তার 30 বছরের বয়সে এমন ঘটনা বিরল। সে খুবই স্ট্রিক্ট একটা মানুষ। পড়াশোনা আর কর্ম নিয়ে এতটাই ব্যস্ততা ছিল যে তার কখনো মনেই হয়নি তার কাউকে প্রয়োজন। নিয়মিত পড়াশোনা সে ওই এসএসসি পাস পর্যন্ত করেছিল, তারপরে সে নিয়মিত ছিল না পড়াশোনায়। বন্ধুদের থেকে নেট সংগ্রহ করে রাতে পড়ত আর দিনে ব্যবসায়িক কাজে দৌড়াদৌড়ি করত বলে সে কখনো কলেজ কিংবা ভার্সিটিতে নিয়মিত ক্লাস করতো না। শুধু পরীক্ষার আগে ওই কয়েকদিন ক্লাস করত, যার জন্য মারিদের কখনো তার ক্লাসমেট কিংবা সিনিয়র জুনিয়র কারোর সঙ্গে তার প্রেম নিবেদন হয়নি। তাই মারিদের জানা নেই
প্রেমময় অনুভূতি কেমন হয়। কিন্তু হঠাৎ এই অস্বস্তির আগন্তুকের কারণে মারিতের মনে হুট করেই যেন তার অজান্তে বসন্ত চলে এসেছে। আর সেই বসন্তের তোরে সে এখন ভুলভাল বলে বেড়ায়। এটা অবশ্য তার দোষ নয়। দোষী যদি কেউ হয় তাহলে ফোনের ওপাশের মানুষটা হবে। তাকে এই অবস্থানে দাঁড় করানোর জন্য সে দায়ী। নয়তো মারির একজন শুদ্ধতম পুরুষ হিসাবে পরিচিত। থমথমে পরিবেশে দুজনেই নিশ্চুপ হয়ে রইল খানিকটা। নিরাপত্তা ভেঙে হঠাৎ ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে রিনরিনিয়ে আবদার করে বলল, আচ্ছা, আমি একটা আবদার করলে রাখবেন? বলুন। আমি যদি আপনাকে নিয়ে কখনো চিঠি লিখি, তাহলে আপনি আমার চিঠির উত্তর দেবেন? মারিত পাল্টা প্রশ্ন করে বলল, হঠাৎ চিঠি কেন? ফোনে আর কথা বলবেন না? বলবো। তাহলে? আসলে আমার না 90 দশকের কাহিনীগুলো বেশ ইন্টারেস্টিং লাগে। তখন মানুষের হাতে এত ফোনের প্রচলন ছিল না, আর না তখন সোশ্যাল মিডিয়া ছিল। তখন মানুষ যোগাযোগ করতে চিঠি নিবেদন করত। মানুষের চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে দিন, সপ্তাহ, এমনকি মাসও সময় লাগতো। তারপরও তখন মানুষ একটা চিঠির উত্তরের আশায় অধীর আগ্রহে বসে থাকত, কখন তার ডাকপ্রিয় চিঠি আসবে বলে। আমি বলতে আপনি ছাড়া কেউ নেই ব্যবসায়িক সাহেব, হোক ক্ষণিকের জন্য। তারপরেও আমি চাইব আমার বেনামি সব চিঠিগুলো আপনার নামে লিখতে। এখন আপনি বলুন, হবে না আমার ডাকপ্রিয় চিঠির মাধ্যম? মেয়েটির কথায় মারি তো সেইভাবে উত্তর দিয়ে বলল, চিঠির মানুষটা যদি আপনি হন, তাহলে ডাকপ্রিয় চিঠি অবশ্যই গ্রহণযোগ্য হবে মিস বসন্তের পাখি। মারিদের কথায় খুশি হয়ে চট করে ধন্যবাদ জানিয়ে বলল মেয়েটি, ধন্যবাদ কেন? আমার ডাকপ্রিয়র হওয়ার জন্য। সেটা তো অবশ্যই। হঠাৎ কিছু মনে হয় তাড়াহুড়ো করে ফোনের ওপাশের মেয়েটি আবারও বলল, আচ্ছা, আরেকটা কথা, আমাদের চিঠির কথাগুলো কিন্তু শুধু চিঠিতেই সীমাবদ্ধ রাখবেন। চিঠির কোনো কথা আপনি ফোনে বলতে পারবেন না। যদি বলেন তাহলে চিঠি লিখে মজা পাবো না আমি। তাই চিঠির কথাগুলো শুধু চিঠিতে থাকবে, আর ফোনের কথা ফোনে। দুটো বিষয় কখনো একত্রে করবেন না, মনে থাকবে? জি মহারানী, যথা আজ্ঞা। তা আপনার চিঠি পাচ্ছি কবে? আমার কোন ঠিকানায় চিঠি পাঠাবেন? মেয়েটি সুন্দর হেসে বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গে মারিতকে জানালো, পাঠাবো কোনো একদিন, কোনো একভাবে ঠিক পৌঁছে যাবে চিঠি আপনার কাছে, মিলিয়ে নিন। মেয়েটির কথায় মারিতও সেইভাবে দুষ্টু স্বরে বলল, হ্যান্ডরাইটিং সুন্দর না হলে কিন্তু আমি চিঠির উত্তর দেব না মিস বসন্তের পাখি।